হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি দেখাতে চাচ্ছি যে কিভাবে একটি একাডেমিক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে হয়। একাডেমিক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অন্যান্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থেকে একটু ভিন্ন, কারণ এখানে একাডেমিক অ্যাক্টিভিটিস, রিসার্চ অ্যাক্টিভিটিস এগুলোকে মেইন ফোকাস করে তুলতে হয় অডিয়েন্সের সামনে। তো আজকের ভিডিওতে সেগুলোই আলোচনা করব, দ্য টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। স্টার্ট ইউর প্রেজেন্টেশন উইথ এ টাইটেল স্লাইড। প্রথম স্লাইডটা অবশ্যই টাইটেল স্লাইড হতে হবে। অন রেস্ট অফ দ্য স্লাইডস গিভ এ শর্ট টাইটেল, অর্থাৎ বাকি স্লাইডগুলোতে আপনি একটা শর্ট টাইটেল সবসময় দেবেন। The second slide is the outline of the presentation. এবং আমার ক্ষেত্রে আমি যেগুলো আলোচনা করব, স্লাইড ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ডিজাইন। স্লাইড ব্যাকগ্রাউন্ডটা কী হবে, ডিজাইন কী হবে সে সম্পর্কে কথা বলবো। ফন্ট স্টাইল এবং কালার নিয়ে কথা বলবো। স্লাইড স্ট্রাকচারটা কেমন হবে সে বিষয়ে আলোচনা থাকবে। কী ধরনের অ্যানিমেশন ব্যবহার করতে হবে সেটা আলোচনার মধ্যে আসবে। গ্রাফস এবং টেবলসগুলো কেমন হবে সেটাও আলোচনার মধ্যে আসবে। এবং সবশেষে কনক্লুশনস। তো প্রথমেই আমি আলোচনা করছি স্লাইড ব্যাকগ্রাউন্ড এবং ডিজাইন সম্পর্কে। ডিজাইন ইউর স্লাইড অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল। একাডেমিক প্রেজেন্টেশনের ক্ষেত্রে স্লাইডটা যত সিম্পল আপনি ডিজাইন করতে পারবেন ততই ভালো, কারণ এখানে কিন্তু আপনার মেইন ফোকাসটা হচ্ছে আপনার একাডেমিক অ্যাক্টিভিটিস, আপনার রিসার্চ অ্যাক্টিভিটিস। ইউজ অনলি ওয়ান মেইন আইডিয়া পার স্লাইড। প্রতি স্লাইডে আপনাকে একটা মাত্র আইডিয়া, একটা মাত্র থিম ব্যবহার করতে হবে। তাহলে এটা অডিয়েন্সের কাছে ভালোভাবে, অডিয়েন্সের পক্ষে ভালোভাবে এটা বুঝতে সুবিধা হবে। 6 to 7 bullets per slide is enough. অর্থাৎ প্রতি স্লাইডে আপনাকে 6 থেকে 7টি বুলেট পয়েন্ট ব্যবহার করা উচিত হবে। এর চেয়ে বেশি হলে সেটা ভালো প্রেজেন্টেশন বলে গণ্য হবে না। নট মোর দ্যান 6 to 8 words per bullet. প্রতি বুলেটে আপনাকে 6 থেকে 8টি ওয়ার্ডের বেশি কিন্তু ব্যবহার করা যাবে না, কারণ আসলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা হচ্ছে আপনার একটা সংক্ষিপ্ত একটা উপায়, ভিজুয়াল এইড, যার মাধ্যমে আপনি আপনার রিসার্চ, আপনার অ্যাক্টিভিটিস বা আপনার বক্তব্যকে আপনি কিন্তু উপস্থাপন করছেন। সো সেই কথাটাই যে রাইট ইন পয়েন্ট ফর্ম, ইউজ কিওয়ার্ডস অনলি। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে অনেকে দেখা যায় যে সেন্টেন্স লিখে বসে থাকে, এটা কখনোই উচিত নয়। পয়েন্ট ফর্মে কিওয়ার্ডস ব্যবহার করে পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করতে হয়। দিস ডিফল্ট ফরম্যাট ইজ কোয়াইট ওকে ফর একাডেমিক প্রেজেন্টেশন। আপনারা যারা পাওয়ার পয়েন্টে কাজ করেছেন তারা এই ডিফল্ট ফরম্যাটটা অবশ্যই চেনেন। এই সিম্পল ফরম্যাটটা, এছাড়া আরও অনেকগুলো ফরম্যাট রয়েছে, তো এই ডিফল্ট ফরম্যাটটি আপনি একাডেমিক প্রেজেন্টেশনের জন্য সবসময় ব্যবহার করার চেষ্টা করবেন। এখন let's talk about fonts. Use only common fonts such as Times New Roman or Arial. Times New Roman, Arial এগুলো হচ্ছে কমন ফন্ট, সবাই ব্যবহার করা হয়। এক্ষেত্রে একাডেমিক প্রেজেন্টেশনও এটা ব্যবহার করতে হবে। Use the same font throughout the presentation or at best 2 font types. আপনি সর্বোচ্চ 2টা ফন্ট ব্যবহার করতে পারেন, but best thing is to use only one font. একটা মাত্র ফন্ট স্টাইল ব্যবহার করা সবচেয়ে ভালো। The title font should be 36 to 44 size. আপনার টাইটেল ফন্টটি 36 থেকে 44 সাইজের মধ্যে রাখবেন।
দ্য বডি ফন্ট শুড বি 24 to 28 সাইজ। বডিতে আপনি যে কি পয়েন্টসগুলো লিখবেন সেটা 24 থেকে 28 এর মধ্যে রাখার চেষ্টা করবেন। আর যদি রেফারেন্স ব্যবহার করতে হয়, দ্যাট শুড বি 18, ইট ক্যানট বি লেস দ্যান 18, কারণ 18 চেয়ে যদি ছোট হয় তাহলে আপনি যখন এটাকে মাল্টিমিডিয়া প্রজেক্টরে দেখাবেন তখন কিন্তু অডিয়েন্সের পক্ষে লেখাগুলো বোঝা একটু ডিফিকাল্ট হবে। Now I'm showing some examples of choice of inappropriate fonts. তো প্রথমে যেটা আমি বলবো যে প্রেজেন্টেশন মেড ফর 200 people, 500 people can surely be understandable by 50 people. আপনি যদি লার্জার অডিয়েন্স, বড় অডিয়েন্সের জন্য আপনার প্রেজেন্টেশনটা তৈরি করেন তাহলে সেটা কিন্তু কম সংখ্যক 50 জন 100 জনের জন্য এটা বোঝা খুবই সহজ। সো আপনাকে টার্গেট করতে হবে যে আপনি লার্জার অডিয়েন্সের জন্য আপনার প্রেজেন্টেশনটা তৈরি করছেন। তাহলে ছোট অডিয়েন্সের জন্য, ছোট অডিয়েন্স দর্শক গ্যাদারিংয়ের জন্য এটা কিন্তু খুব ইজি, তাদের কোনো ডিফিকাল্টিস আসবে না। স্মল ফন্টস ক্রিয়েটস অ্যানায়েন্স ইন দ্য অডিয়েন্স। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে স্মল ফন্টটা রয়েছে, এই স্মল ফন্টটা আমি লেজার পয়েন্টারটা একটু অন করে নিই। এই স্মল ফন্টটা কিন্তু অডিয়েন্সের মধ্যে একটা অ্যানায়েন্স তৈরি করে, এটা অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড ক্যাপিটালাইজড ওয়ার্ডস অর কমপ্লিকেটেড ফন্টস অ্যাজ মাচ অ্যাজ পসিবল। অযথা ক্যাপিটালাইজড ওয়ার্ড ব্যবহার করবেন না বা কমপ্লিকেটেড ফন্ট ব্যবহারের কোনো প্রয়োজন নেই, কারণ ক্যাপিটালাইজড ওয়ার্ডগুলো কিন্তু সেটা বুঝতে একটু সমস্যা হয় হঠাৎ করে, আর কমপ্লিকেটেড ফন্টসও তাই। এখানে আপনাকে মনে রাখতে হবে আপনি কিন্তু আপনার একটা বার্তা দিচ্ছেন, ফন্ট স্টাইল, ফন্ট কালার এগুলো কিন্তু অডিয়েন্সের মাঝে দিচ্ছেন না। সো এই বিষয়টাকে আপনাকে খেয়াল রাখতে হবে। নাও লেটস টক অ্যাবাউট ফন্ট কালার। ফন্ট কালারে সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে স্ট্রং কন্ট্রাস্টিং ফন্ট কালার উইথ দ্য ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডের সাথে একটা স্ট্রং কন্ট্রাস্ট তৈরি করে এরকম একটা ফন্ট কালার আপনাকে চুজ করতে হবে। তার একটা উদাহরণ আপনি পরবর্তীতে খেয়াল করেন। ইট ইজ অ্যান ইনঅ্যাপ্রোপ্রিয়েট ফন্ট কালার। ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু এই ফন্ট কালারটা কন্ট্রাস্ট তৈরি করছে না, বোঝা যাচ্ছে না ফন্টটা। সো অডিয়েন্সের পক্ষে কিন্তু আপনার কথা, আপনার বক্তব্য বোঝা একটু ডিফিকাল্ট হবে। ট্রাইং টু বি ক্রিয়েটিভ ইন ফন্ট কালার ইজ ভেরি সেলফ ডিস্ট্রাকটিভ। উদাহরণটা দেখেন, খুব অদ্ভুত এবং কিম্ভূত কিমাকার লাগছে। এখানে ফন্ট কালারে আপনাকে এরকম ক্রিয়েটিভ হওয়ার প্রয়োজন নেই। ইউজ সিম্পল অন কন্ট্রাস্টিং ফন্ট কালার। আচ্ছা, এখানে আমি একটা ডেমনস্ট্রেশন দেখিয়েছি যে কিভাবে পয়েন্ট আকারে, সেন্টেন্স না লিখে পয়েন্ট আকারে আপনি আপনার স্লাইডগুলো তৈরি করতে পারেন। মনে করেন একটা আমি রিসার্চ পেপারের টাইটেল এখানে দেখাচ্ছি, টাইটেলের নামটা দিলেন। মেথডস দেখেন, স্লো এভাপোরেশন মেথড। এখানে কিন্তু আর কোনো সেন্টেন্স আমি লিখিনি, জাস্ট একটা পয়েন্ট লিখেছি। এটা দেখে ইজিলি অডিয়েন্স বুঝতে পারবে যে কী ধরনের মেথড ব্যবহার করা হচ্ছে। ইনভিজিবল স্পেকট্রাল স্টাডিজ, ক্রিস্টালস হ্যাভ হায়ার ট্রান্সপারেন্সি। সিম্পল সেন্টেন্স, কিওয়ার্ডস ব্যবহার করে করা হয়েছে, কোনো রকম কিন্তু কোনো সেন্টেন্স ব্যবহার করা হয়নি। সো এই ধরনের আপনি কি পয়েন্টস তৈরি করে আপনার স্লাইডগুলো তৈরি করবেন। সেন্টেন্স যত কম ব্যবহার করবেন, বা আমি বলবো যে সেন্টেন্সের ব্যবহার একেবারেই না করা ভালো। নাও লেটস টক অ্যাবাউট অ্যানিমেশন। অ্যানিমেশন কী ধরনের আপনি ব্যবহার করবেন। পাওয়ার পয়েন্টে তো অনেক ধরনের অ্যানিমেশন ব্যবহার করা যায়, এটা আমরা জানি। Overuse of animation is very distracting from your focus. এখানে অযথা আপনাকে অ্যানিমেশন ব্যবহার করার প্রয়োজন নেই। অ্যানিমেশনটা তো আপনার কেউ দেখছে না, কারণ রিসার্চ বা একাডেমিক অ্যাক্টিভিটিসে যারা আসছে তাদের মেইন উদ্দেশ্য কিন্তু আপনার অ্যানিমেশন নয়। তারা আপনার মূল রিসার্চ আইডিয়া, মূল একাডেমিক আইডিয়া সেইটার উপর ফোকাস করবে। সো এই ধরনের অ্যানিমেশন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই।
তাহলে কি ধরনের অ্যানিমেশন আপনি ব্যবহার করতে পারেন? যদি একান্তই আপনাকে অ্যানিমেশন ব্যবহার করতে হয় তাহলে সিম্পল ডিজলভ ইন, ডিজলভ আউট অথবা অ্যাপিয়ার ইন, অ্যাপিয়ার আউট এই ধরনের অ্যানিমেশন ব্যবহার করবেন। নাও হোয়াট শুড ইউ টক অ্যাবাউট গ্রাফস? গ্রাফস সম্পর্কে আপনি কি কি তথ্য দেবেন? প্রথমেই যেটা আপনি বলবেন গ্রাফের টাইটেল সম্পর্কে। টাইটেল সম্পর্কে আপনি অডিয়েন্সকে আইডিয়া দেবেন। দেন আপনি অ্যাক্সিস সম্পর্কে আলোচনা করবেন এবং লেজেন্ড সম্পর্কে আলোচনা করবেন। সর্বোপরি আপনাকে এখানে কি পরিবর্তন আছে, হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন ইউর গ্রাফস, হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন ইউর গ্রাফস, আপনাকে এটা সবার শেষে ব্যাখ্যা করতে হবে। কমপ্লিকেটেড ডাটা টেবিল যদি আপনাকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে প্রেজেন্ট করতে হয় তাহলে অবশ্যই আপনাকে কিন্তু রো বা কলামে একটু কন্ট্রাস্টিং এফেক্ট দিয়ে দিতে হবে যাতে সহজেই রো বা কলামের পার্থক্যগুলো অডিয়েন্স বুঝতে পারে। আর আপনি যখন কোনো বিশেষ ক্ষেত্রে কোনো কিছু বলবেন, যেমন ওয়েভলেন্থ 260 ন্যানোমিটার, এর সাথে সাথে ট্রান্সমিটেন্সটা কীরকম কোথায়, আপনি লেজার পয়েন্ট দিয়ে খুব সহজেই কিন্তু এটাকে ব্যাখ্যা করতে পারবেন। Previous of the last slide is the summation of the major points. সবসময় মনে রাখবেন যে লাস্ট স্লাইডের প্রিভিয়াসটা হচ্ছে সামেশন, কনক্লুশন যেটাকে আমরা বলে থাকি। কনক্লুশন ইজ দ্য সামেশন অফ অল দ্য মেজর পয়েন্টস। কনক্লুশনে আপনাকে সকল মেজর পয়েন্টস, আপনার পাওয়ার পয়েন্টে যে মেজর পয়েন্টসগুলো আছে সেগুলো আবার পুনরায় ব্যক্ত করতে হবে। অর্থাৎ আমার ক্ষেত্রে কি কি, যেমন পাওয়ার পয়েন্টস ইজ দ্য ভিজুয়াল সাপোর্ট টু শো key points of your research, of your speech. Never read PowerPoint slide to your audience. আপনি কিন্তু কখনোই PowerPoint slide যা লেখা আছে তা হুবহু দেখে অডিয়েন্সের সামনে বলবেন না। দ্যাট ইজ ভেরি কি বলবো, এটা খুবই অড লুকিং বা আপনার একটা মন্দ ইমপ্রেশন তৈরি করবে অডিয়েন্সের মাঝে। Remember, it is always better to have more slides with less content. আপনি স্লাইড সংখ্যা বাড়ান কিন্তু স্লাইডে কন্টেন্টটা কম দেবেন। স্লাইডে কন্টেন্টটা কম রেখে স্লাইড সংখ্যা বাড়িয়ে যান, এতে কোনো একটা সমস্যা হবে না। You can use the following format for your presentation. আপনি প্রেজেন্টেশনের জন্য ফলোইং এই ফরম্যাটটা ব্যবহার করতে পারেন। এটা একটা জেনারেল ফরম্যাট। প্রথমে ইন্ট্রোডাকশন, দেন মোটিভেশন, objectives of your activities, objectives of your research. If you have any kind of review, then you can discuss about materials and methods. Your results and discussions will follow this. Finally, you have to talk about your conclusions. The last slide is giving thanks. Very simple. You can give thank you for your patience hearing. এটা আপনি সবার শেষে অডিয়েন্সকে ধন্যবাদ জানাতে পারেন। এই হচ্ছে একাডেমিক প্রেজেন্টেশন কিভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে একটা ধারণা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। আমার সাথে থাকার জন্য সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।